নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিক উইথ দেব। আর আজকে বর্ডার গাভাস্কার ট্রফি ডে 3 এন্ড হলো একটু আগে। তো আমি এক্ষুনি এলাম আপনাদের সঙ্গে আমার 3 নম্বর ব্লগ নিয়ে। তো আজকে আমি বেশি কিছু বলবো না, মানে কিছু বেশি কিছু বলার নেই আর কি, কারণ গতকালই মোটামুটি আমি বলে দিয়েছিলাম কি হতে পারে। তো আজকে তার থেকে একটু বেশি হয়েছে আর কি, মানে যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে একটু বেশি, একটু বেশি হয়েছে, অনেকটা বেশি হয়েছে। তখনই বলবো যখন আমি অস্ট্রেলিয়ান ব্যাটিংয়ে আসবো। ইন্ডিয়ান ব্যাটিংয়ে একটু বেশি হয়েছে আমি বলবো। কি হয়েছে, আমরা দেখেছিলাম গতকাল যশস্বী জয়সওয়াল 90 রানে শেষ করেছিলেন, এবং কে এল রাহুল 62 রানে শেষ করেছিলেন। আজকে সেখান থেকে খেলা শুরু করেছিলেন। দুজনেই খুব টেকনিক্যালি সাউন্ড ছিলেন, অসুবিধা হচ্ছিল না। যদিও জয়সওয়াল একটু ছটফট করছিলেন প্রথম দিকে, একটু যদি খুব তাড়াতাড়ি 100 করে নেওয়া যায়, একটা 6 একটা 4 মেরে। কিন্তু এখানে ক্রেডিট দিতে হবে কে এল রাহুলকে, যিনি যশস্বী জয়সওয়ালকে বোঝান এবং নন স্ট্রাইকার এন্ডে রাখার চেষ্টা করেন। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পারি যে যশস্বী জয়সওয়াল অ্যাজ ইউজুয়াল নিজের টোনে আবার ফিরে আসেন এবং আস্তে আস্তে নিজের সেঞ্চুরিটি কমপ্লিট করেন, এবং সেটি 6 মেরে করেন। ঠিক আছে, 6 মেরে সেঞ্চুরিটি কমপ্লিট করেন, এবং যে রিলিফটা পান, যে এক্সপ্রেশনটা দেন, সেটা দেখে বোঝা যায় যে কতটা রিলিফ ছিল। একটা প্রথম ইনিংসে শূন্য ডাক করার পরে অস্ট্রেলিয়ার মাটিতে এই ইনি 3 নম্বর ব্যাটসম্যান যিনি প্রথম ম্যাচেই 100 করেছেন, এশিয়ান কোনো ব্যাটসম্যান। ঠিক আছে, প্রথম ম্যাচেই 100 করেছেন। শুধুমাত্র 100 না, অ্যাকচুয়ালি যশস্বী জয়সওয়াল 171-এ আউট হয়েছেন। আউটটা মানে কি বলবো, খুব খারাপ লাগলো। যে মারার বল ছিল, যিনি মেরেও ছিলেন কাটটা খুব সুন্দর, কিন্তু বলটা একদম ডাইরেক্ট গিয়ে পৌঁছালো স্টিভ স্মিথের কাছে। উনিও এক্সপেক্ট করেননি বলটা আসবেন। আমার মনে হয় উনি এনজয় করছেন জয়সওয়ালের খেলা, কারণ আমরা যখন লাঞ্চ ব্রেকে দেখছিলাম তখন দেখতে পেয়েছি যে স্টিভ স্মিথ বলছেন উনি যথেষ্ট পিছিয়ে পড়েছি আমরা ম্যাচে, মানে অস্ট্রেলিয়া বুঝতে পেরেছিল যে ম্যাচে অনেক পিছিয়ে গেছে। ঠিক আছে, তখনই, তারপরে তো আরও বাকি ছিল। জয়সওয়াল আউট হলেন, যাই হোক। তার আগে কে এল রাহুল আউট হয়ে গেছিলেন, কট বিহাইন্ড হয়ে গেছিলেন, নিজের সেঞ্চুরিটি পাননি, খুব খারাপ লাগলো তার জন্য। হ্যাঁ, কিন্তু একটা গ্রেট ইনিংস খেলেছেন। ওয়াসিম আকরমও বলছিল যে আন্ডার প্রেশার এত সুন্দর একটা ইনিংস খেলেছেন। কে এল রাহুল 100 ডিজার্ভ করতেন, যাই হোক করেননি। পার্সোনাল মাইলস্টোনটা এখানে বড় কথা নয়, যদিও পরের ম্যাচে রোহিত শর্মা চলে আসবে, কে এল রাহুল আবার নিচে যাবে অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, তো এটা কোনো বড় কথা নয় যে উনি 100 করেননি। বড় কথা এটা যে উনি পারফরমেন্স করেছেন, এটা প্রুভ করেছেন যে উনি যদি নিজের স্লট পান তাহলে কিন্তু উনি পারফর্ম করবেন। এর আগেও করেছেন, নিজের স্লট ছাড়াও পারফরমেন্স ওনার আছে, কিন্তু এখন যদি উনি আবার স্লট পান উনি কিন্তু পারফরমেন্স দেবেন। এবং অস্ট্রেলিয়ান কন্ডিশনে এই যে বাউন্সি ট্র্যাকে আনইভেন বাউন্স রয়েছে, ওনার ডিফেন্স এত সলিড লাগলো, আমার সত্যি খুব ভালো লাগলো। আর অস্ট্রেলিয়াকে বলতে ইচ্ছা করছে, বার্নল আছে না পাঠাবো, মানে লাল হয়ে গেছে তো গায়ের চামড়াগুলো রোদের মধ্যে, তার জন্য বলছি, অন্য কিছু ভাববেন না। যাই হোক, এবার খেলার মধ্যে এবার ফিরে আসি, একটু হাসি মজাক চলতে থাকে। যাই হোক, এবারে আসি খেলার মধ্যে। দেবদাস পাটিকল মানে আর একটা উল্লেখযোগ্য নাম। দেবদাস পাটিকল কেন বলছি উল্লেখযোগ্য নাম, কারণ প্রথম যখন ক্রিজে আসেন তখন নতুন বল ছিল। ঠিক আছে, নতুন বল ছিল, এবং নতুন বলে বল ল্যাটারাল মুভমেন্ট করছিল, অতটাও করছিল না, মোটামুটি আগে যেরকম 0.8 ডিগ্রি মতো 8 ডিগ্রি যে ল্যাটারাল মুভমেন্ট করছিল সেরকম মুভমেন্ট করছিল না। কিন্তু নতুন বল পেলে যেটা হয় আর কি, হেজেলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, এরা সবাই মোটামুটি উৎসাহিত ছিলেন যে এবার নতুন বল দিয়ে কিছু একটা করা যাবে। কিন্তু লাঞ্চের আগে অবধি নতুন বল দিয়েও কিছু করতে পারেনি দেবদত্ত পাটিকল, এবং 70 বল খেলে মোটামুটি সেটেল ছিলেন। আর 29 রান মতো করেছেন বোধহয় দেবদত্ত পাটিকল। এবং তখনও লাঞ্চের আগে বোধহয় যখন লাঞ্চ হয় তার আগে যশস্বী জয়সওয়াল 100 করে ফেলেছেন অলরেডি, 141 রানে নট আউট ছিলেন 264 বল খেলে, আর দেবদত্ত পাটিকল নট আউট ছিলেন 70 বল খেলে। ঠিক আছে, কিন্তু শুধুমাত্র কে এল রাহুলের উইকেটটা যদি ছেড়ে দিই, তাহলে এই প্রথমবার হলো যে পরপর 5টা সেশন কোনো টিমের আন্ডারে গেল, টিম ডমিনেট করলো। এই টিম ইন্ডিয়া এইবার প্রথম পার্থের মাটিতে পরপর 5টা সেশন ডমিনেট করলো, যা সিম্পলি ভাবা যায় না।
তারপরে শুধুমাত্র কেএল রাহুল উইকেটটা পড়েছে। আফটার লাঞ্চে যদি আমরা বলি, আফটার লাঞ্চ সেশনে যদি আমরা আসি, সেখানে দেখব দেবদত্ত পাটিকল প্রথম বলেই, হেজেলউডের প্রথম বলেই আউট হয়ে গেছে। আমার মনে হলো ব্যাটের ফেসটা একটু বেশি খুলে দিয়েছেন, অতটা না খুললেও চলতো। ভালো রিদমে ছিলেন, কিন্তু আনফর্চুনেটলি আউট হয়ে গেলেন দেবদত্ত পাটিকল। আজকে একটা বড় রান পেতে পারতেন। নতুন বলে যশস্বী জয়সওয়াল যে স্ট্রেট ড্রাইভটা মেরেছিলেন, বিউটিফুল স্ট্রেট ড্রাইভ মেরেছিলেন, আর সেটা যদিও লাঞ্চের আগে। তারপরে আমরা দেখলাম বিরাট কোহলিকে আসতে। বিরাট কোহলির জন্য নতুন বলে একটু চ্যালেঞ্জ ছিল। আমি যেটা বলেছিলাম আগে আপনাদের প্রথম ভিডিওতে আমার, যে বিরাট কোহলি কিন্তু প্রথম ইনিংস থেকে লেসন নেবেন, যেটা মোটামুটি 6 থেকে 8 সেন্টিমিটার আগে উনি দাঁড়িয়েছিলেন। আমরা দেখলাম ওনার স্টান্ট ছিল, প্রথম ইনিংসে যদি আমরা খেয়াল করি অফ স্টাম্প গার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন। তাতে কী হচ্ছিল, যে অফ স্টাম্পের বাইরের যে বলগুলো ছিল সেগুলো ওনাকে খেলতে হচ্ছিল, মানে খেলতে উনি বাধ্য ছিলেন। কারণ যেটা 4th স্টাম্পের বল, যেটা 5th স্টাম্পের বল, ইভেন 6th স্টাম্পের বল যেটা অফসাইড বাইরে দিয়ে যাচ্ছে, সেগুলো উনি না চাইলেও খেলতে ওনাকে হবেই, কিছু করার নেই। কারণ ওটাই ওনার কাছে, তখন উনি বুঝতে পারছিলেন ওনার অফ স্টাম্পটা কোথায়। কিন্তু আজকে আমরা দেখলাম যে প্রথমত তো একটু ভিতরের দিকে ছিলেন, অতটা বাইরে ছিলেন না, বাইরে ছিলেন, নো ডাউট অ্যাবাউট ইট, বাইরে ছিলেন, কিন্তু গার্ড ছিল মিডল স্টাম্পে, এটা সবচেয়ে বড় কথা। তো আর মাথা, আমরা যখন মিডল স্টাম্পে গার্ড রয়েছে, তখন অফ স্টাম্পের একটা খুব সুন্দর ধারণা হয়ে যায় আমার অফ স্টাম্পটা কোথায় রয়েছে। ঠিক আছে, মানে ফার্স্ট স্টাম্প যেটাকে বলি, অফ স্টাম্প যেটা আমরা বলি, অফ স্টাম্পটা আমরা কোথায় রয়েছে। লেগ স্টাম্প গার্ড নিয়ে উনি দাঁড়াননি, মিডল অফের মাঝখান মোটামুটি দাঁড়িয়েছিলেন। অফ স্টাম্পের একটা সুন্দর ধারণা হয়ে গেছিলো। এবং আজকে প্রথমেই দেখলাম যে উনি খুব সুন্দর বল লিভ করছেন, সুন্দরভাবে বল লিভ করছেন, যেটা আমি বলেছিলাম যে নেবেনি। বিরাট কোহলি প্রথম ইনিংস থেকে লেসন নেবেনি, এবং নিয়েওছেন সুন্দরভাবে। দেখলাম যে বেশ ভালো বল ডাক করছেন, লিভ করছেন, যেটা টেস্টের আসল খেলা, হাউ টু লিভ এ বল, সেটা হলো উনি আজকে দেখিয়ে দিয়েছেন। যে উনি বিরাট কোহলি, কিং কোহলি কেন বলা হয়, আজকে উনি দেখিয়ে দিয়েছেন। আসছে অন্য কথায়, এবার আসছি আমাদের যশস্বী জয়সওয়ালের কথায়। জয়সওয়াল কিন্তু নিউ বল আসতেই আবার সুইচ অফ হয়ে গেলেন। যেরকম সুইচ অন ছিলেন পুরনো বলে, যে নেথান লায়ন যখন বল করছিলেন ওনাকে বেশ ভালো স্ট্রেট করে মারছিলেন, স্ট্রাইকটা অনেক বড় ছিল, অফ স্টাম্পে খুব সুন্দর খেলছিলেন। কিন্তু যেই নতুন বল এলো, উনি সুইচ অফ করলেন। প্রথম মানে এই ইনিংসে প্রথমে যেরকম সফট হ্যান্ডে খেলছিলেন, আবার লিভ করছিলেন বলটাকে, না হাতে পারছে না, সরি ফর দ্যাট, লিভ করছিলেন বলগুলোকে খুব সুন্দরভাবে, ডাক করছিলেন বলগুলোকে খুব সুন্দরভাবে। হেজেলউড, স্টার্ক, প্যাট কামিন্স, তিনজনই মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলেন। 92তম ওভারে তো আমি দেখলাম প্যাট কামিন্স এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল যে আউট করবেন আর কি। এবার না আউট করতে পারলে আর হবে না, এই ধান্দায় কী করলেন উনি, ব্লাফ করলেন। ওনাকে ব্লাফ করতে কী করলেন, যে শর্ট বলের একটা ফিল্ডিং নিলেন উনি, শর্ট বলের ফিল্ডিং নিয়ে ওনাকে সামনে বল করলেন, পুরো উল্টো পড়ে গেল, সপাটে একটা ড্রাইভটা খেলেন। আমি দেখে চোখ জুড়িয়ে গেল একবারে, যাকে বলে সপাট ড্রাইভটা খেলেন। জয়সওয়াল কিন্তু দারুণ খেলেছেন আজকে। আর একটা ইনিংসের ভিতরে এতবার সুইচ করতে একটা ব্যাটসম্যান তখনই করতে পারে যখন সে একটা মহান প্লেয়ারের দিকে যায়। ঠিক আছে, তো আমি আজকে বলে দিচ্ছি, লিখে নিন আপনারা, জয়সওয়াল কিন্তু একটা মহান প্লেয়ার হতে চলেছে। এত ছোট বয়সে যখন ওই ড্রাইভটা মারলো প্যাট কামিন্সকে, উল্টো দিকে নন স্ট্রাইকের এন্ডে থাকা বিরাট কোহলি এরকম একটা এক্সপ্রেশন দিলেন। মানে এরকম এক্সপ্রেশন পাওয়া ফ্রম এ লেজেন্ড অফ ক্রিকেট, যাকে বলা হয়, যাকে মিস্টার আইসিসি বলা হয়, বা অলিম্পিক্সে ক্রিকেট যিনি ইন্ট্রোডিউস করলেন, যার জন্য ইন্ট্রোডিউস হলো অলিম্পিক্সে, বিরাট কোহলির কাছ থেকে এরকম এক্সপ্রেশন পাওয়া ইজ নট আ ম্যাটার অফ জোক, রাইট? তো ইন্ডিয়া যখন 300 রানে ছিল, তখন 2 উইকেট ছিল 91st ওভারে, এবং জয়সওয়াল তখন 150 করে ফেলেছেন। জয়সওয়াল তখন 150 করে ফেলেছেন, নট আউট ছিলেন 292 রানে। কোহলি তখন 10 রানে খেলছেন 21 বলে। বুঝতেই পারছেন কীরকম লিভ করছিল। তার মানে বিরাট কোহলি 20 বল খেলার পর থেকে কিন্তু একদম সলিড লাগছিল, কোনো অসুবিধা হচ্ছিল না। মিডল করছিল খুব সুন্দর বল, লিভ করছিল খুব সুন্দর বল, একটা স্ট্রেট ড্রাইভ মেরেছিলেন উনি, চোখটা জুড়িয়ে গেল। মনে হলো ভিডিওটাকে লুপে রেখে বারবার দেখি।
অদ্ভুত স্ট্রেট ড্রাইভ যাকে বলে, ওই রকম স্ট্রেট ড্রাইভ অনেক দিন বিরাট কোহলি ব্যাট থেকে আসেনি। সত্যি খুব ভালো, ভালো লাগলো। প্যাট কামিন্সের কথা তো আগেই বললাম, প্যাট কামিন্সের ক্যাপ্টেন্সি উনি আর পাচ্ছিলেন না যাকে বলে, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলেন। নট অনলি প্যাট কামিন্স বাট অলসো ইচ অ্যান্ড এভরি বোলার। 8 জন বোলার বল করেছে, 8 জন বোলার বল করেছে, মানে সবাই ফ্রাস্ট্রেটেড, মানে উইকেট কেন নিতে পারছি না সেকেন্ড ইয়েতেও। এরপরে যখন যশস্বী জয়সওয়াল আউট হলেন 171-এ, একটা বললাম একটা, উনি শটটা একদমই ভালো খেলেছিলেন, বলটা এতটাই বাজে ছিল, ওই শটটা ওই ইয়েতে যেত, ওই শটটা মারার জন্যই, কিন্তু আনফর্চুনেটলি স্ট্রেট স্টিভেন স্মিথের হাতে গেল বলটা, আর সরি বলটা হাতে গেল এবং আউট হলেন। এক্সপ্রেশনটা দেখেই বোঝা যাচ্ছিল নিরাশ প্রচণ্ড, কিন্তু যখন ডাগ আউটে যাচ্ছিলেন তখন দেখে মনে হচ্ছিল নাকি খুবই প্রসন্নতা পড়ে, এবং সবাই নট অনলি ইন্ডিয়ান ফ্যান বাট অলসো অস্ট্রেলিয়ান ফ্যানেরা উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছেন। এটা কিন্তু একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। এটা ভাবা যায় না পার্থের মাটিতে, যেখানে পার্থে এইটা কিন্তু সর্বোচ্চ রান যে কোনো এশিয়ান ব্যাটসম্যানের, মানে সত্যি অতুলনীয় একটা ব্যাটিং দেখলাম আজকে জয়সওয়ালের কাছ থেকে। এরপরে তো বিরাট কোহলি আছেন, দাঁড়ান এখনও ওয়েট করুন, এখনও অনেক বাকি। তার মাঝখানে দু একটা দুর্ঘটনা ঘটে গেছে। একটা দুর্ঘটনার মধ্যে কে কে পড়ে? দুটো দুর্ঘটনা ঘটেছে আমি বলবো। ঘটেছে ঋষভ পান্ত, আমার মনে হয় অনেক বেশি রেসপন্সিবিলিটি নিতে পারতেন। উনি দেখছেন যে যশস্বী জয়সওয়াল কি সুন্দর পার্টনারশিপ করছে, যেই আছে তার সাথে, দেবদার পাটিকালের সাথে, কে রাহুলের সাথে তো আজকে আগেও ছিল, দেবদার পাটিকালের সাথে, বিরাট কোহলির সাথে পার্টনারশিপ করেছেন। দেবদার পাটিকালের সাথে মনে হয় 85 না, বিরাট কোহলির সাথে 85 রানের পার্টনারশিপ ছিল, আর দেবদার পাটিকালের সাথে অনেক রানের পার্টনারশিপ ছিল মোটামুটি। যদি দেবদার পাটিকাল ওই ব্যাটের ফেসটা আরেকটু বন্ধ রাখতেন, না খুলতেন, তাহলে কিন্তু উনি আউট হতেন না। সলিড লাগছিল 70 বল খেলার পর দেবদার পাটিকালকে। আর তারপরে যখন উনি আউট হলেন, ঋষভ পান্ত এলেন আর ফার্স্ট বলেই মিচেল মার্শকে উনি স্টেপ আউট করে মারতে গেলেন। একটা ফাস্ট বোলারকে কী মানে আছে এটার, আমি তো বুঝি না বাবা। অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান জয়সওয়ালও, অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান ঋষভ পান্ত, আমি বুঝতে পারি, এবং ওখানে এটা করার কী মানে, যে নিজের অ্যাগ্রেশনকে ছাড়বো না, আমি যেখানে আছি সেখানেই থাকবো, এইটা যে বেশি জেদ নয়? আমার তো মনে হয় এটা বেশি জেদ। হ্যাঁ, আর সরি, গলাটা আজকে একটু বসে গেছে, তাই একটু আদা চা খাচ্ছি, কিছু মনে করবেন না তার জন্য। তো হাউএভার এবারে তারপরে দেখি আমরা পান্ত নেথান লায়নের বলে আউট হন। অ্যাজ ইউজুয়াল আই লাইনের উপরে বল ছিল, কিন্তু নেথান লায়ন কিন্তু একবারও ভাবেননি যে স্টেপ আউটই করবে, ওটা প্রিমেডিটেটেড শট ছিল পুরো। উনি অফ স্টাম্পের বাইরে এমনিই বল করেছিলেন। অনেক সময় হয় যে বোলাররা দেখে কি ব্যাটসম্যান এগিয়ে মানে বুঝতে পারে যে এইটা ট্রিগার মুভমেন্ট হবে ব্যাটসম্যানের, ওরা বলটা বাইরে করেন, কিন্তু এখানে উনি এমনিই বাইরে বল করেছিলেন। ঋষভ পান্ত কিন্তু প্রিমেডিটেটেড ছিলেন যে আমি স্টেপ আউট করবই, মারবই, মানে একটা আগের সিরিজের একটা ক্যারিড আউট হওয়া আর কি। প্রথম ইনিংসেও ঋষভ পান্ত কিন্তু খুব একটা মানে ক্লাসি ইনিংস খেলেছিলেন তা না, যেরকম রাহুল ক্লাসি, রাহুলের যতই রান করে তখন উনি ক্লাসি ইনিংস খেলেছেন, কিন্তু ঋষভ পান্ত কিন্তু সেরকম না। ঋষভ পান্তের প্রথম ইনিংসেও কোনো মানে এই দিকে ওই দিকে করে 6-4 যেরকম মানে আর কি লেগে যায় আর কি, এই যে 6 মারছে, কোন দিকে মারছে, কোন দিকে বল যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু এরপরেও কিন্তু আমি শিওর ঋষভ পান্তকেই ফার্স্ট উইকেট কিপার রাখা হবে। ধ্রুব জুরেলও এলেন আর গেলেন, ওনার ফুটওয়ার্ক খুব একটা ভালো ছিল না, টোয়ের মুভমেন্টটা আমার মনে হয় ওখানে অনেক বেটার হওয়া উচিত। এখনও অনেক ইয়াং প্লেয়ার শিখবেন হাউ টু প্লে ইন ওভারসিজ কান্ট্রি, এটা আমি মনে করি ধ্রুব জুরেল পরেও চান্স পাবেন, কিন্তু ঋষভ পান্তের চান্স পেলেও ভাই আমার মনে হয় না আমার মনে হয় ওনার আরও বেশি রেসপন্সিবিলিটি নেওয়ার কথা ছিল, কারণ একটু যদি উনি থিতিয়ে যেতেন তারপরে কিন্তু নেথান লায়নকে উনি ভালোভাবে ট্যাকেল করতে পারেন। নট অনলি নেথান লায়নকে, ওনার ডিফেন্স এগেনস্ট স্পিনার, যেখানে আমরা দেখলাম যে 100 ওভার হওয়ার পর থেকে মোটামুটি ক্র্যাকগুলো খুলে গেছিলো এবং নেথান লায়নের বল ভালো টার্ন করছিল, ওই টার্নে উনি কিন্তু ভালো ডিফেন্সিভ ওনার কাছে টেকনিক ছিল, সেই টেকনিক ছিল কেন যে অ্যাগ্রেসিভ টেকনিক নিতে গেলেন তখন আমি বুঝতে পারলাম না। তারপরে এলেন ওয়াশিংটন সুন্দরের ইন্টেন্ট খুব সুন্দর ছিল, ওয়াশিংটন সুন্দরের ইন্টেন্ট দেখে আমার খুব ভালো লাগলো।
কি সলিড ডিফেন্স, কি সলিড বল লিভিং একটা টেস্ট ম্যাচে। যেটা আসল ব্যাপার সেটা হলো মেন্টালিটি টেস্ট করে একটা ব্যাটসম্যানের, ঠিক আছে, কতক্ষণ তুমি ক্রিজ কামড়ে পড়ে থাকতে পারো, যেটা জয়সওয়াল দেখিয়েছেন। হ্যাঁ, কিন্তু আনফর্চুনেটলি পান্ত আর ধ্রুব জুরেল দেখাতে পারেন, দুজনেই এক রান করে আউট হয়ে গেছেন, ঠিক আছে। যাই হোক, তারপরে যেটা আসেন ওয়াশিংটন সুন্দর, উনি খুব সুন্দর ব্যাট করছিলেন ইয়ের সঙ্গে, বিরাট কোহলির সঙ্গে 85 রানের পার্টনারশিপ ছিল ওনার। 105 নম্বর ওভারে আমরা দেখি যে ইন্ডিয়া ক্রস করে 350 রান 5 উইকেটের বিনিময়ে, এবং তখন লিড ছিল 396 রানের। তারপরে বিরাট কোহলি ওয়াশিংটন সুন্দর দুজনকে দেখে মনে হচ্ছিল মোটামুটি 500 রানের জন্যই খেলছেন, যদিও অনেক তার থেকে বেশি লিড নিয়েছেন। 533 রানের টার্গেট দেওয়া হয়েছে অস্ট্রেলিয়াকে। তখন মোটামুটি টিয়ের আগে অবধি 110তম ওভার অবধি, ঠিক আছে, বিরাট কোহলি ছিল 40 রানে নট আউট 74 বলে, এবং ওয়াশিংটন সুন্দর 14 রানে নট আউট ছিলেন 41 বলে। ভাবুন কি 41 বলে 14 রান, ঠিক উল্টো, মানে কতটা ভালো লিভ করেছেন, কত ভালো ডিফেন্স করেছেন। ওনার শর্ট সিলেকশনও ভালো ছিল, স্ট্রাইকও রোটেট ভালো করেছেন বিরাট কোহলির সাথে। বিরাট কোহলি যখন আছেন রান তো নেবেনই, বুঝতেই পারছেন, উনি শর্ট রোটেট স্ট্রাইক রোটেট করবেনই, এবং সেটা করেছেনও। নেথারল্যান্ডের বল বেশ ভালো টার্ন করছিল, অ্যাজ আই টোল্ড ইউ। বাউন্স দেখা যাচ্ছিলো, আনইভেন বাউন্স দেখা যাচ্ছিলো। বিরাট কোহলি বেশ অনেকগুলো বল কিন্তু বিরাট কোহলি এজ হয়েছিল, কিন্তু যেহেতু বড় মাপের প্লেয়ার নিজেকে কিন্তু সামলে নিয়েছেন। বিরাট কোহলি সামনে নিয়ে ট্যাকেল করে ভালো করে উনি খেলেছেন। ওয়াশিংটন সুন্দরের টেকনিকও খুব ভালো ছিল। বিরাট কোহলি কমপ্লিট করেন নিজের 61st 61তম 50 94 বলে। মানে বুঝতেই পারছেন কতটা ভালো টেস্টের রিদমে উনি ফিরে এসেছিলেন 50 করে নেওয়ার পরে। আমি যখন 50 করেছি তখনই ভেবেছি আজকে 100 না করে ছাড়বে না, ইম্পসিবল, হতেই পারে না, 100 না করে আজকে ছাড়বে না। বিরাট কোহলি তো 100 আজকে হবেই হবে, এবং আমরা তা দেখলামও। জাস্ট বিরাট কোহলির 100 হলো, আর সঙ্গে সঙ্গে ডিক্লারেশন চলে এলো। যাই হোক, ডিক্লারেশনের ব্যাপারটা পরে আসছি। বিরাট কোহলি যখন 100 করেন তখন 116.4 ওভার, এবং ইন্ডিয়া তখন 381 for 5, ভেরি ইম্পর্টেন্ট নক বাই। তখন লিড ছিল 427 রানের মোটামুটি। আমি তখনও ভেবেছিলাম 427 হয়তো 500 রান এই টার্গেট দেবে অস্ট্রেলিয়ার পক্ষে করা সম্ভব না, 33 রান বেশি দিয়েছে তার থেকে। বা ভারতের 124.1 ওভারে 400 রান হয়ে গেছিলো 5 উইকেটে বিনিময়ে কমপ্লিট করে। লিড ছিল 446 রানে, এবং যেটা সবথেকে ইম্পর্টেন্ট কথা সেটা হলো ওয়াশিংটন সুন্দর খুব ভালো খেলছিলেন, খেলতে খেলতে উনি আউট হয়ে যান 29 রানে। 94 বল উনি ছিলেন ক্রিজে, তার মানে ভাবুন 94 বল উনি ক্রিজে ছিলেন, এবং বিরাট কোহলির সঙ্গে যথেষ্ট ভালো পার্টনারশিপ হচ্ছিল। 125 নম্বর ওভারে উনি আউট হন। ক্রিজে আসেন নীতিশ কুমার রেড্ডি, আর আসতেই ওনার অ্যাগ্রেসিভ মাইন্ডসেট, ওনার এটা বোঝা যাচ্ছিলো। ড্রেসিং রুম থেকে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছিল এইটুকু সময় আছে, এইটুকু সময়ের মধ্যে যত পারো রান বানিয়ে নাও। মোটামুটি দিনের শেষ 5টা ওভার আমরা অস্ট্রেলিয়াকে আবার ব্যাটিং করতে ডাকবো, এবং প্ল্যান ছিল টিম ইন্ডিয়াকে 2 উইকেট তুলে নেব। তো আসছি সেই ব্যাপারে পরে। তো নীতিশ কুমার রেড্ডিকে দেখে আজকে ওয়াসিম আকরাম একটা কথা বললেন যে এই ছেলেটা কে ভাই, যে 165 স্ট্রাইক রেটে খেলছে ইন্ডিয়া টেস্ট ক্রিকেট। ভাবা যায় T20 কি বানিয়ে দিয়েছে আজকে টেস্ট ক্রিকেটকে। আমরা অনেকে বলি টেস্ট ক্রিকেটকে বরবাদ করে দিয়েছে, হ্যাঁ এটাও সত্যি কথা। যখন আমরা দেখছিলাম যে নিউজিল্যান্ড এসেছিলো আমাদের ইন্ডিয়াতে, তখন মনে হচ্ছিলো সত্যি T20 বরবাদ করে দিয়েছে টেস্ট ক্রিকেটকে। কিন্তু এখন আমরা গিয়ে দেখলাম যে না, T20 বরবাদ অ্যাকচুয়ালি করেনি, T20 ট্যালেন্ট খুঁজে এনেছে, কোথায় কীভাবে কোন প্লেয়ারকে ইউজ করতে হবে। আর এখানে হ্যাটস অফ টু গৌতম গম্ভীর, দুজন ডেবিউট্যান্ট হর্ষিত রানা, নীতিশ কুমার রেড্ডি, দুজনেরই পারফরমেন্স এখনও অবধি বিউটিফুল। নীতিশ কুমার রেড্ডি যেরকম 165 রানের স্ট্রাইক রেটে খেলছিলেন, এটা দেখে বিরাট কোহলিও বুঝে যায় মোটামুটি এবারে ওনারও তখন 85 রান ছিল, তখন মোটামুটি 100 করতে আর মাত্র 15 রান বাকি।
টাইম স্প্যানটা কম ছিল। বিরাট কোহলিও নিজের অ্যাগ্রেসিভনেস দেখালেন, যেহেতু পুরো সেটেলড হয়ে গেছিলেন, নেথন লায়নকে একটা মাথার উপর দিয়ে মারলেন, যেটা 4 হলো। বিরাট কোহলি সুইপ, রিভার্স সুইপ, বিরাট কোহলি রিভার্স সুইপ খেলছে, ভাবা যায়? কোনোদিন এরকম মানে কোনোদিন ভাবিনি, স্বপ্নেও ভাবিনি বিরাট কোহলি যে ভি ছাড়া খেলে না, ভি আর একটু ফ্লিক বা ওনার যেটা কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ, ফ্লিকগুলো এছাড়া খেলেন না। বা আজকে উনি সুইপ তো খেলেছেনই, তার সঙ্গে রিভার্স সুইপ, ভাবা যায়? মানে অস্ট্রেলিয়ান বোলারদের কী করেছে ইন্ডিয়া! হায় 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 হায়! যাই হোক, অজি যে সাপোর্টাররা ছিল তাদের জন্য কালকে বলছিলাম, তাদের জন্য খুব কষ্ট লাগছিল, আজকেও তাদের দেখে খুব কষ্ট লাগছিল। একজনের উপর মাথা দেখে একজন এরকম ঘুমিয়েই পড়েছেন প্রায়, আর কিছু হবে না ওদের দ্বারা, ওই 5 উইকেট 6 উইকেট ফেলেছে, ওটাই যথেষ্ট, আর এর দ্বারা কিছু হবে না, এরকম একটা মনোভাব ছিল। যাই হোক, বিরাট কোহলি রিভার্স সুইপ করেন, পুরো টিমের জন্য খেলছিলেন, নিজের কোনো মাইলস্টোনের জন্য তখন তিনি খেলছিলেন না। কিন্তু ফরচুনেটলি তার আরেকটা সুইপে 4 হয় এবং তিনি 100 রান করেন, নিজের 30তম 100 রান করেন তিনি আজকে। আর 100 রান করার সঙ্গে সঙ্গেই ওখানে ডিক্লেয়ার করা হয় নীতিশ কুমার রেড্ডি একটা খুব সুন্দর ইনিংস দেখলাম, মাত্র 27 বলে 38 রান করেছেন, এবং বিরাট কোহলি 143 বলে 100 রান করেছেন, বুঝতেই পারছেন। আর ইন্ডিয়া ইনিংস ডিক্লেয়ার করেছে 487 রানে 6 উইকেটের বিনিময়ে, 533 রানে টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়াকে। এবার অস্ট্রেলিয়া যখন ব্যাট করতে নামলো, বাস তখনই আমি জানি যে, আমি আগের দিন বলেছিলাম জসপ্রীত বুমরাহ কিন্তু কোনো উইকেটে কোনো পিচের কোনো ফারাক পড়ে না, উনি জসপ্রীত বুমরাহ কিন্তু নিজের রিদেমে থাকলে অস্ট্রেলিয়াকে একাই খেয়ে নেবেন, অন্য কাউকে লাগবে না। হাসির টানা আছে যদিও, সিরাজ ছিলেন আজকে, দুজন বোলার ইউজ হয়েছে, সিরাজ, মোহাম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহ প্রথম যে ওনাদের যে দুজন ওপেনার, তার মধ্যে যে ডেবিউট্যান্ট ছিলেন তাকে এলবিডব্লিউ করেন প্রথম, উনি 0 রানে আউট হন 4 বল খেলে। আর পরে আউট করেন লাবুসেনকে যে বলটা করেন সেটা তো আনইভেন বাউন্স, আজকে দেখে বোঝা যাচ্ছিল কীরকম আনইভেন বাউন্স। লাবুসেন প্রথম ইনিংসে পেটের মধ্যে খাচ্ছিলেন, একটু তলাতেও খাচ্ছিলেন আর কি। যাই হোক, লাবুসেনকে আউট করেন। আর পুরো লাবুসেন যেহেতু কোনো শট অফার করেননি, আর বলটা অফ স্টাম্পের বাইরে পিচ আপ ছিল, আম্পায়ার কিন্তু আউট দিয়েছেন, অনফিল্ড আম্পায়ারকে চ্যালেঞ্জ করে দিয়েছেন লাবুসেন, রিভিউ করে নিলেন, উনিও গেলেন, রিভিউও গেল, ঠিক আছে, কিছু করার নেই আর কি। 3 উইকেটে দিনের শেষে প্যাট কামিন্স নাইট ওয়াচম্যান হিসেবে এসেছিলেন, প্যাট কামিন্সকে আউট করেন মোহাম্মদ সিরাজের বলে প্যাট কামিন্স আউট হন এবং ক্যাচটি নেন বিরাট কোহলি। এবং দিনের শেষে 12 রানের বিনিময়ে 3 উইকেট পড়ে গেছে, 12 রান করেছে মাত্র অস্ট্রেলিয়া। এবার ভাবুন, বল নতুন আছে, কালকে বুমরাহ ফ্রেশ মাইন্ডে আসবে, সিরাজ ফ্রেশ মাইন্ডে আসবে, হাসির রানা যেরকম ফর্মে আছে, আনইভেন বাউন্স রয়েছে, ক্র্যাক খুলে গেছে পিচের, আমার তো মনে হয় কালকে মোটামুটি চায়ের আগে গুটিয়ে যাবে, কালকে রেজাল্ট চলে আসবে। আর কত রানের ব্যবধানে জিতবে যদি আমি সেটা বলতে যাই, এখন আমার মনে হয় মোটামুটি 450 রানের ব্যবধান, 450 বলা ভুল, 300 রানের ব্যবধানে ম্যাচ জিতে যাবে ইন্ডিয়া, 200 করতে পারবে না অস্ট্রেলিয়া, মানে 533 টার্গেট, আমার মনে হয় না 200 করতে পারবে। তো সুতরাং 300+ রানের ব্যবধানে ম্যাচটি জিতে নেবে টিম ইন্ডিয়া। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আগামীকালের ভিডিও পাওয়ার জন্য। আমি শিওর আগামীকাল ইন্ডিয়া জিতে যাবে এই ম্যাচ। আর প্রথম কথা, যদি ফার্স্ট 5 ম্যাচের সিরিজ যদি উইন দিয়ে শুরু করতে পারে ইন্ডিয়া, তাহলে একটা পজিটিভ ইন্টেন্ট থাকবে, রোহিত শর্মা ফিরে আসছেন। আর খুব বড় নিউজ আজকে, এরপরের ভিডিও কালকের জন্য অপেক্ষায় রইলাম। কালকে কত তাড়াতাড়ি ভিডিও শুরু করব, আশা করি চায়ের আগেই শুরু করে দেবো। এখন আমি চা খাচ্ছি, মোটামুটি কালকে যখন চা ওখানে হবে অস্ট্রেলিয়াতে, তখন আমার ভিডিও চলে আসবে।
থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য। নমস্কার। আমার ভিডিও সব ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।